কি ব্যাপার ঠাকুরমশাই, হঠাৎ করে এমন সময়ে জরুরি তলব? সময় তখন সকাল 11টা। কিশোরীকে গিয়ে ওর মেসের থেকে ডেকে আনে তারানাথের এক গুণমুগ্ধ ভক্ত এবং তার প্রতিবেশী হরনাথ বৈরাগী। নামটা শুনে ভার মনে হলেও তার বয়স কিন্তু আমাদের থেকেও ছোট, অর্থাৎ ওই বছর 24 কি 25-এর মতন। তারানাথ নিছক মজা পাওয়ার সুবাদেই তাকে গোটা নাম ধরেই ডাকে, এবং হরনাথ তারানাথকে দাদু হওয়ার সুবাদে কৌতুকের আমেজে জটা বুড়ো বলে ডাকে। সে যাই হোক, কিশোরীকে আমি দেখতে পেলাম ট্রামের থেকে। দেখলাম হরনাথের পিছু করতে করতে বেশ দ্রুত হেঁটে চলেছে মটলেনের মোড়টার দিকে। আমি তখনই ট্রাম থেকে নেমে ছুটে এসে তার সঙ্গী হয়েছি এবং তারানাথের জরুরি তলবের ব্যাপারে জানতে পেরেছি। হরনাথ নিজের বাড়িতে চলে গেছে কোনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে, আর আমরা দুজন এসে চেয়ার দখল করে রয়েছি তারানাথের বৈঠক ঘরে তার তক্তপোষের সামনে। কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ বলল, তোমার গোপালনগরে এক মেসোমশায়ের বাড়ি আছে না? হ্যাঁ, ওই আমার বড় মেসোমশায়ের বাড়ি তো সেখানে। হ্যাঁ, তো সেইখানের এক নামকরা গন্ধ বণিক শিবচরণ চৌধুরী, তাদের নাকি মস্ত কাপড়ের ব্যবসা। এমন কোনো পরিবারের ব্যাপারে চেনো? হ্যাঁ, চিনি তো শিবচরণ চৌধুরীকে। চৌধুরী পরিবার গোপালনগরের বিখ্যাত ধনী পরিবার। এই মাস দুয়েক আগেও যখন গোপালনগর গেলাম মাসিমার শরীরের ব্যাপারে খোঁজ খবর নিতে, তখনও ওই বাড়ির ব্যাপারে রাতে খেতে বসে কথাবার্তা হচ্ছিল ঠাকুরমশাই। সেখানে একটা মজার বিষয় জানতে পারলাম জানেন, ওই বাড়িতে রান্নার বাউন যাকে রেখেছে তাকে আবার আমি চিনি। মানে চিনি বলতে ওই বামুনের রান্না আমি রানাঘাট স্টেশনে এক হিন্দু হোটেলে খেয়েছি। অসাধারণ তার হাতে মাংসের ঝোলের স্বাদ। তখন তো নাম জানতাম না বামুন ঠাকুরের। মেসোমশাই বললেন তার নাম নাকি হাজারি ঠাকুর। চৌধুরী বাড়িতে এসেও তার রান্না খাইয়ে নাকি মন জয় করে ফেলেছে ইতিমধ্যে সকলের। কিন্তু সে যাই হোক, আপনি হঠাৎ চৌধুরীদের ব্যাপারে খবর পেলেন কিভাবে? তারানাথ তক্তপোষের থেকে উঠে গিয়ে তার জীর্ণ দেরাজের পাল্লা দুটি খুলে সেখানে থেকে বের করে আনলো একটা খাম। সেটি আমার হাতে চালান করতেই আমি খামটির ভেতর থেকে বের করলাম একটি চিরকুট। সেখানে লেখা আছে, তারানাথ চক্রবর্তী মহাশয়, আমি শিবচরণ চৌধুরী, নিবাস গোপালনগর। আলাদা করে বিস্তারিত ঠিকানা লিখে বিষয়বস্তু বৃহত্তর করব না। আপনি গোপালনগর এলে আমার বাড়িতে পৌঁছতে আশা করি কোনো অসুবিধা আপনার হবে না। আবার রুদ্রপুরের এক বন্ধুর থেকে আপনার ব্যাপারে জানতে পেরেছি চিঠি মারফত। রুদ্রপুরে আপনি এবং আপনার দুই সঙ্গী গিয়েছিলেন তার বাড়ির এক অলৌকিক ঘটনার কারণ উদ্ধার করতে, এবং স্বভাবতই পরিত্রাণ আসে আপনার মাধ্যমে। আমি আপনাকে কেন ডেকে পাঠাচ্ছি তার কারণ এখানে এলেই আপনাকে জানাবো। তবে এইটুকু বলতে পারি, ব্যাপারটি নিতান্তই গম্ভীর এবং মর্মান্তিক। আপনার দক্ষিণা অথবা আপনাদের পথ খরচ বাবদ কিছু অর্থ পাঠালাম। দয়া করে অনতি বিলম্বে আপনারা গোপালনগরে আমার বাড়িতে চলে আসুন। চিঠির থেকে চোখ বুলিয়ে নিয়ে আমি তারানাথের দিকে তাকালাম। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমরা ওই যে আমায় একবার বাড়ির থেকে বের করে নিয়ে গেলে, তারপরের থেকে মানুষ আমায় একজন বহু শক্তিশালী তান্ত্রিক বলে মনে করছে। পুনরায় আমার সেই তন্ত্র জীবনের ফেলে আসা অভিজ্ঞতাগুলি যেন চোখের সামনে আবার হাতছানি দিচ্ছে। মটলেনের এই স্যাঁতস্যাঁতে ঘরে অক্ষম হয়ে পড়েছিলাম। মাঝে মাঝে দুই একটা হাত দেখে কোষ্টি করে পয়সা উপার্জন করছিলাম, সেটাই বোধহয় ভালো ছিল। হে, এসবের মধ্যে জড়িয়ে পড়ে এই বৃদ্ধ বয়সে আবার কোন বিপদ ডেকে আনছি কে জানে। সবই তো ভুলে গেছি, কত শক্তিই না হারিয়ে ফেলেছি। এখন মৃত্যুর ভয় আমি পাই না, তবে কোনোদিনও এসব করতে গিয়ে যদি অক্ষম হয়ে ফিরে আসতে হয়, তখন তোমাদের কি বিষয়টা মনোপুত হবে? এই কথা বলে তারানাথ আমাদের দুজনের দিকেই অসন্তোষের দৃষ্টিতে তাকালো।
আমি কিশোরী নীরবভাবে কিছুক্ষণ চোখ চাওয়াচাই করবার পর নিচু গলায় বললাম, জানি না কথাটা বলা উচিত হচ্ছে কিনা, তবুও বলছি ঠাকুরমশাই। আমার বা কিশোরীর কারোরই মনে হয় না যে আপনি কোনো কর্মকাণ্ডে বিফল হতে পারেন। আর যদি হয়েও যান তাতে আর তো করবার কিছু থাকবে না। আমাদের তারানাথ যে মানুষের কাছে পরম আশাপ্রদ একজন ব্যক্তি হয়ে রয়েছে এখনো, এটাই আমাদের মতো আপনার গুণমুগ্ধ ভক্তদের কাছে যথেষ্ট। এরপর কোনো কাজে ব্যর্থ হওয়া বা হেরে যাওয়া সেটা তো পুরোপুরি নিয়তির উপর নির্ভরশীল। তাতে আমাদের হতাশার কোনো কারণ নেই ঠাকুরমশাই। বুঝলাম আমার এই সঙ্গত উত্তরে তারানাথ একটু হলেও মানসিক স্বস্তি পেয়েছে। তক্তপোষের উপরে বসে বলল, তাহলে বলো তোমরা যাবে কি না? যদি যেতে চাও তাহলে আজই বেরিয়ে পড়ব, আর যদি তোমরা না যেতে চাও তবে আমার একাই যেতে হবে। গুরুর আদেশ আছে, মানুষের বিপদের কথা জানতে পেরে তৎক্ষণাৎ অগ্রসর না হলে নিজের সাধনার ফল ধ্বংস হয়ে যায়। আমি পা বাড়িয়েই ছিলাম। কিশোরীর দিকে তাকাতেই সে বলল, ঠাকুরমশাই, আমি তো তৈরি আছি। এই মুহূর্তে আমার বিশেষ কোনো কাজ নেই, তবে দিন দুয়েকের মধ্যে কিছু উপায় যদি না হয় তবে ফিরে আসব। কারণ মঙ্গলবারে আমার একটা জায়গায় যাওয়ার আছে। গোপালনগর তো তেমন দূর নয়, আমার কোনো সমস্যা হবে না। আর বিভূতি, তুমি যাচ্ছ তো? আমি পূর্ণ সমর্থনের ব্যাপারে জানিয়ে কিশোরীকে নিয়ে বেরিয়ে পড়লাম, তৈরি হয়ে বেরিয়ে পড়বার উদ্দেশ্যে। ঘণ্টা দেড়েকের মধ্যেই তারানাথের মটলেনের ঘর থেকে শুরু হলো আমাদের নতুন অভিযান। কিশোরীর যেহেতু গোপালনগরে রীতিমতো যাওয়া আসা ছিল, সেহেতু চাকদা হয়ে সেখানের থেকে গরুর গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল গড়িয়ে এলো। সন্ধ্যার একটু আগে আগেই আমরা গাড়ির থেকে নামলাম জনপ্রিয় প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী শিবচরণ চৌধুরীর চৌধুরী ভিলার সামনে। বাড়িটা দেখলে মনে হয় পুরনো হাবেলি প্যাটার্নের একটা অট্টালিকাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। তারানাথের পরিচয় পেয়েই বিরাট পাঁচিলের সম্মুখের দ্বাররক্ষক সম্ভ্রমের সাথে হাত জোড় করে বললে, আপনাদের ব্যাপারে বলে গেছেন বড়বাবু, উনি গেছেন ছোটবাবুকে নিয়ে রানাঘাটে। আপনারা চলুন, অতিথিশালায় অপেক্ষা করুন, আর ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবেন আশা করি। বিরাট পাঁচিলের দরজা পেরিয়ে আমরা তিনজনই চৌধুরী ভিলার প্রহরীর পিছু পিছু প্রবেশ করলাম অন্দরমহলের উঠোনে। উঠোনের বাঁ দিকে সারিবদ্ধ একই কাঠামোর বেশ কয়েকটি ঘর, আর ডান দিকে একের পর এক বড়, মাঝারি ও ছোট ধরনের ধানের গোলা। আমরা এগোলাম বাঁ দিকের ওই সাদৃশ্যযুক্ত ঘরগুলির দিকে। দারোয়ান একটি ঘরের তালা খুলে দিয়ে বলল, হ্যাঁ, আসুন। এই ঘরটি বড় আছে, দুটি তক্তপোষ আছে, জলের কুঁজো আছে। আশা করি আপনাদের কোনো অসুবিধে হবে না। আর যদি কোনো জিনিসের দরকার পড়ে তার জন্য একটু কষ্ট করে বাইরের দিকে গিয়ে ভোলাকে ডাক দেবেন, কেমন? ও এসে প্রয়োজন মিটিয়ে দেবে। ভোলা ওই শেষের ঘরটায় থাকে। এখন গেছে আমাদের রাধুনী বাউনের সঙ্গে একটু বাজার আনতে। আর শনিবারের দিনে বড় রাস্তার উপরে হাট বসেছে কিনা, সেই জন্য আর কি। আচ্ছা, এই বাড়ির রাঁধুনি তো হাজারি ঠাকুর, তাই না? কিশোরী হঠাৎ করে কথাটি বলে ফেলে পরক্ষণে একটু সংযত হয়ে তারানাথের দিকে তাকালো। কারণ বাড়ির কোনো এক বিপদের প্রস্তাব পেয়ে এখানে আসার পরে রাঁধুনি অথবা রাঁধুনির নাম নিয়ে এমন উত্তেজনা প্রকাশের কোনো মানেই হয় না। কিশোরী কথাটা সামলে দেওয়ার জন্য, না মানে মানে আমার এক আত্মীয়ের কাছের থেকে, ও কিছু না, মানে শুনেছি আর কি। ও যাকে ছাড়ুন। এমন কিছু একটা অসংলগ্ন উক্তি করতে করতে একটি তক্তপোষের কোনায় গিয়ে বসে পড়ল। তারানাথ নিজের ঝোলাটা নামিয়ে রেখে কুজোর থেকে জল গড়িয়ে নিয়ে খেতে যাচ্ছে দেখে আমি সেদিকে এগিয়ে গেলাম। দারোয়ান নমস্কার বিনিময় করে চলে গেল ঘরের থেকে। জলের পাত্র নামিয়ে রেখে তারানাথ বলল, একটা জিনিস আমি এতদিন যাবৎ দেখে আসছি, কি জানো? মানুষের ধন সম্পদ ব্যাপ্তি যত বৃদ্ধি পায়, সে ব্যক্তিবর্গ বা পরিবার সমূহ তত বিপদে পড়ে। এই যেমন দেখো শিবচরণ চৌধুরী, যার বাড়িতে এত বড় বড় অতিথিশালা রয়েছে, যার এক নামে গোটা গোপালনগর চেনে,
সেও কিনা পারিবারিক একটা এমন অনটনের সময় নিজে বাড়িতে থাকতে পারছে না। মানুষ যত ধনী হবে মানুষের কর্মব্যস্ততা তত বাড়বে, এটা যেমন সত্য ঠিক তেমনই কাকতালীয়ভাবে মানুষের প্রতিপত্তি বিস্তার যত বাড়বে সেই মানুষগুলিরই বিপদ আপদ অসুস্থতা রোগ ব্যাধি ততই বেড়ে ওঠে। কথাটি যুক্তি দিয়ে বিচার করতে গেলে বিভিন্ন মতামত আসতে পারে ঠিকই, তবে কাকতালীয়ভাবে ভাবতে গেলে আপনি ভুল বলেননি। বড় বড় মানুষদের জীবন ইতিহাসেই বিভিন্ন রকমের নিষ্ঠুর সত্যতা, লালসা বা ভোগের বাসনা লুকিয়ে থাকে। গরিব মানুষেরা ওসব চিন্তাভাবনার মধ্যেও আনে না। যাই হোক ঠাকুরমশাই, আপনি বসুন। কিশোরী, চলো একটু বাইরের দিকটা ঘুরে আসি। বুঝেছি, বেশ বেশ, যাও যাও। তারানাথের এই হাসিটা যতটা স্বস্তিদায়ক ততটাই আমাদের লজ্জার কারণও বটে। ও জানে আমি এই বাইরে যাওয়ার ছুঁতোটেই খুঁজছি একটু সিগারেট সেবনের জন্য। কিশোরীও এই অবকাশের অপেক্ষাতেই ছিল। আমার প্রস্তাব পাওয়া মাত্রই ঝটফট দাঁড়িয়ে পড়ে বলল, হ্যাঁ চলো, একটু মুক্ত গগনে চেতনাকে মগ্ন করার চেষ্টা করি। মাথাটা একেবারে ধরে গেছে ওই গরুর গাড়ির ম্যাচম্যাচানিতে। আমরা দুজন বেরিয়ে পাঁচিলের বড় দরজার থেকে বাইরের দিকটায় এলাম। দারোয়ান আমাদের দেখে মৃদু সৌজন্যতার হাসি হাসল। দিনের আলো তখন একেবারে ফুরিয়ে আসার জোগাড়। আমি ও কিশোরী বাড়ির থেকে খানিকটা দূরে গিয়ে একটা ছাতিম গাছতলায় দাঁড়িয়ে দুটি কাঁচি সিগারেট ধরালাম। কিশোরী বলল তার মেসোমশাইয়ের বাড়ি এই চৌধুরী ভিলার থেকে বেশ খানিকটাই দূরে, মোটামুটি 2টি ছোট গ্রাম পার করে যেতে হয় সেখানে। কিশোরী বাড়িটাকে খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ বলল, বুঝলে ভায়া, কিছু কিছু বাড়ি যেন দেখলেই বোঝা যায় যে সেই বাড়িতে সব কিছু যেন ঠিক থেকেও কিছু ঠিক নেই। ব্যাপারটা যা চোখের সামনে থেকেও চোখের আড়ালে হয়ে যায়। এই বাড়িটা তো লক্ষ্য করে দেখো, তেমন একটা ব্যাপার কিন্তু আছে। আমি ওর কথা শুনে সিগারেটের শেষ অংশ ছুঁড়ে ফেলে বিরাট অট্টালিকার দিকে দৃষ্টি ফেলতে যাব, এমন সময় রাস্তার ধুলো উড়িয়ে সশব্দে পাঁচিলের মূল ফটকের সামনে এসে দাঁড়ালো একটা বিলাসবহুল কোম্পানির মোটর গাড়ি। বুঝলাম বাড়ির মালিক হয়তো ফিরলেন। একবার ভাবলাম এগিয়ে যাই তাড়াতাড়ি, তারপর ভাবলাম তারানাথের আগেই আমরা দুজন পরিচয় সেরে ফেললে সেটা সঙ্গত ব্যাপার হবে না। কাজেই কিছুক্ষণ অপেক্ষা করলাম গাছতলায় দাঁড়িয়ে। দেখলাম একজন উঁচু লম্বা ভদ্রলোক গাড়ির চালককে সঙ্গে নিয়ে ধরাধরি করে সাদা কাপড়ে মুড়ে রাখা একটা ছোট মানুষকে গাড়ির পেছনের আসন থেকে নামিয়ে আনছেন। অবস্থা দেখলে বোঝা যায় পেছনের ব্যক্তির উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, অথবা সে মারাত্মকভাবে অসুস্থ। দারোয়ান পর্যন্ত তাদের সঙ্গে এসে হাত লাগালো পরক্ষণেই। কিশোরী বলল, কি ব্যাপার বলো তো ভায়া, হঠাৎ খারাপ কিছু ঘটে গেল নাকি বাড়িতে? না না, আর দাঁড়ালে হয় না, চলো তো বিষয়টা এগিয়ে গিয়ে দেখি। আমিও আর দ্বিমত প্রকাশ করলাম না। সেখানে পৌঁছতে পৌঁছতে লক্ষ্য করলাম তারানাথ অতিথিশালা থেকে বেরিয়ে ঘটনাস্থলে এসে দাঁড়িয়েছে। কাছে গিয়ে যা দেখলাম তা সত্যিই মর্মান্তিক। একটা শীর্ণকায় ছোটোখাটো বৃদ্ধ ব্যক্তিকে সকলে মিলে ধরাধরি করে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিল। দারোয়ান আমরা দূরে থাকাকালীনই আমাদের এখানে আসার ব্যাপারটা গৃহকর্তাকে জানিয়ে দিয়েছে। তা বুঝতে পারলাম যখন ওই শয্যাশায়ী মানুষটিকে নিয়ে গাড়ির চালক ও দারোয়ান ভেতর বাড়ির দিকে চলে গেল। তারপরে সাদা ধুতি পাঞ্জাবি পরা ব্যক্তিত্ববান বছর 50-এর মানুষটি তারানাথের উদ্দেশ্যে হাত জোড় করে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমি শিবচরণ চৌধুরী। আর এইমাত্র যাকে বাড়ির ভেতরে নিয়ে গেল, অথবা আমি যাকে ডাক্তারের কাছের থেকে বাড়িতে নিয়ে এলাম, সে আমার একমাত্র ছেলে পৃথ্বীরাজ চৌধুরী। আমরা সকলেই এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। চৌধুরীবাবু বলেন কি? যাকে নিয়ে আসা হলো সে তো একজন বৃদ্ধ। তারানাথ ভ্রুকুটি করে প্রশ্ন করল, আপনি কি বলছেন চৌধুরী মশাই? জানি আপনারা কথাটা মেনে নিতে পারছেন না, অথবা এটা এক কথায় মেনে নেওয়াটাও অসম্ভব। তবে আমি সেই হবাখা বাবা যাকে এমন নিষ্ঠুর দৃশ্য চোখের সামনে দেখতে হচ্ছে। ব্যাপারটাকে অলৌকিক বলবো নাকি কোনো বিচিত্র অসুখ বলবো জানি না ঠাকুরমশাই। তবে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি সমস্তটা জানানোর জন্যই। চলুন, আমার বৈঠক করে চলুন, সেখানে বসে না হয় কথাবার্তা হবে। আসুন আসুন আসুন।
আপনারাও আসুন। আমরা অপার বিস্ময় নিয়ে শিবচরণ চৌধুরীর পিছু নিলাম। খান দশেক লম্বা লম্বা সিঁড়ি চড়ার পর শুরু হচ্ছে ঢালাও লম্বা বারান্দা, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দুবার হাঁটাহাঁটি করলেই শরীর ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই বারান্দাকে আঁকড়ে ধরে আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় খান দশেক ঘর। তার মধ্যস্থ একটি ঘরের প্রবেশদ্বার অপেক্ষাকৃত বড় এবং রং বেরঙের কাঁচ দিয়ে সুসজ্জিত, অর্থাৎ সেটি সদর দরজা অন্দরমহলে যাওয়ার। ওই দরজার থেকে যখন আমরা প্রবেশ করছি তখন আমাদের পূর্ব পরিচিত দারোয়ান এবং চৌধুরীবাবুর গাড়ির চালক তার ছেলেকে যথাস্থানে রেখে ফিরে আসছে এদিকে। তাদের উদ্দেশ্য করে শিবচরণবাবু বললেন, হাজারি ঠাকুর আর ভোলাদা বাজার থেকে ফিরেছে? দারোয়ান জবাব দিল, আমি দেখছি বড়বাবু। হ্যাঁ দেখো, আর যদি না ফিরে থাকে তবে ফিরলেই এনাদের চা জল খাবারের ব্যবস্থা করতে বলবে। অনেক দূর থেকে এসেছেন ওরা সকালে, আর রাতের খাবারের ব্যাপারটাও ঠাকুরকে জানিয়ে দিও। কর্মচারী দুজনেই নিঃশব্দে ইতিবাচক মাথা নেড়ে চলে গেল বাইরের প্রাঙ্গণের দিকে। আমরা সদর দরজা থেকে প্রবেশ করে প্রথমেই যে বিরাট ঘরের মধ্যে এসে পড়লাম সেটিই চৌধুরী ভিলার বৈঠক ঘর। মধ্য চূড়ায় শোভা পাচ্ছে বিরাট একটা ঝাড়বাতি এবং সেই ঝাড়বাতির চারিদিক দিয়ে অঙ্কিত রয়েছে নানা ধরনের পটু হাতের কলকা। ঘরটির দুই পাশের থেকেই উঠে গেছে ওপর তলায় যাওয়ার সিঁড়ি। সেখানেও দেখলাম চারিদিক মিলিয়ে প্রায় ৬-৭টা ঘর তো আছেই। আমরা সকলে বৈঠক ঘরের মাঝেই ঝাড়বাতির তলায় পাতা শৌখিন এক সেট গদি পাতা চেয়ারের চারিদিকে ছড়িয়ে বসলাম। ওই চেয়ারগুলির মাঝে শোভা পাচ্ছে একটা কাঁচ পাতা টেবিল, যেখানে নানা ধরনের কাগজপত্র ও কয়েকটি কাগজ চাপা দেওয়ার বিচিত্র পাথর রাখা রয়েছে। শিবচরণবাবু আমাদের আর রহস্যে না রেখে বলতে শুরু করলেন এক বিচিত্র ঘটনার কথা। ঠাকুরমশাই, আমার দুই পুরুষ আগের থেকেই এই বস্ত্রালয়ের ব্যবসার সঙ্গে জড়িত। ফুলিয়া, হবিবপুর, এদিকে গঙ্গনাপুর, চকতা, রানাঘাট সহ প্রায় 15 দোকান আছে আমাদের। এত বড় বাড়িতে এখন হয়তো মানুষ দেখছেন মাত্র কয়েকজনকে। যদিও আমার স্ত্রী আছেন, তবে তিনি সর্বদা ঠাকুর ঘরে পড়ে রয়েছেন ছেলের জীবন ভিক্ষা প্রার্থনার স্বার্থে। বাড়ি ভর্তি লোক ছিল দিন 15 আগে পর্যন্ত। আমরা মোট 4 ভাই, আমি মেজ। বড়দাদার 2 ছেলের বিয়ে হয়ে গেছে, তাদের মধ্যে একজনের সদ্য কন্যা সন্তানও হয়েছে। প্রত্যেকেই বলতে পারেন খানিকটা আমার ছেলে পৃথ্বীরাজের ভয়তেই আমাদের হবিবপুরের বাড়িতে গিয়ে উঠেছেন। তাছাড়া সকলে মিলে একটা বিষয়ের মধ্যে জড়িয়ে পড়লে আমাদের ব্যবসাপাতি একেবারে লাটে উঠবে বলে এই সিদ্ধান্ত বলতে পারে না আমি নিয়েছি। ভাইয়েরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে পৃথ্বীরাজকে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করেছে। কোনো চেষ্টা, কোনো সম্ভাবনাকেও বাদ রাখেনি। তবে অমঙ্গলের কোনো পরিবর্তন হয়নি ঠাকুরমশাই। চৌধুরী মশাই চুপ করলে তারানাথ কাঙ্ক্ষিত প্রশ্নটি করল। সে বলল, এই অমঙ্গলটা আসলে কি? আর আপনার ছেলে পৃথ্বীরাজের এমন অবস্থা কিভাবে হলো? শিবচরণবাবু উত্তর দিতে যাবেন এমন সময় দুজন লোক, যাদের মধ্যে একজনের বয়স ওই 40 ছুঁই ছুঁই এবং অন্যজনের বয়স প্রায় 70-এর কাছে, দুজনের হাতেই একটি একটি করে থালা এবং তার একটিতে সাজানো রয়েছে চায়ের কাপ এবং অন্যটিতে ধুমায়মান বেশ কয়েকটা বেগুনি। আমাদের মধ্যস্থ টেবিলে থালা দুটি নামিয়ে রাখার পর চৌধুরী মশাই বললেন, বোরাদা, তুমি যাও দেখে এসো তোমার বৌমা সন্ধ্যা পূজায় বসেছে কিনা। তাকে জানিয়ে দিও আমি বৈঠক ঘরে ঠাকুর মশাইদের সঙ্গে একটু ব্যস্ত আছি, তাই আজ আর পুজোর ঘরে যেতে পারবো না। ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি বৌমাকে গিয়ে জানিয়ে আসছি। ভোলা চলে যাওয়ার পর শিবচরণবাবু অন্য মানুষটির দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, এর নাম হাজারি ঠাকুর। রানাঘাট স্টেশনের ওপরের আদর্শ হিন্দু হোটেলে বহুদিন যাবৎ রান্নাবান্নার কাজ করেছে। এখন আমার বাড়ির সকলের রান্নাবান্না তার হাতেই হয়। ওই প্রথম ব্যাপারটা লক্ষ্য করে ঠাকুরমশাই। ব্যাপারটা শুরু হয়েছিল আমাদের হ্যাঁসেল ঘর থেকে। হাজারি ঠাকুর, তুমি নিজের মুখেই বলো না কি শুরু হয়েছে প্রথম প্রথম। হাজারি ঠাকুর লোকটি যে কতটা নিরীহ চেহারার অধিকারী তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই।
মানুষটি 2 হাত দিয়ে তার কাঁধে ঝোলানো গামছাটা মুঠো করে ধরেছিল। মনিবের নির্দেশে সেই গামছা মুষ্ঠিত হাত দুটি কপালের ওপরে তুলে আমাদের নমস্কার জানালো। তারপর মৃদু গলায় বলল, আগে বাবুরা, আমি রান্না বান্নার কাজে আমার কম বেশি অভিজ্ঞতা আছে। এই দিনে যেমন 10-15 জনা রান্না করি, ঠিক তেমনই আমি একই দিনে শত শত মানুষের খাবারও এক হাতে আগে বানিয়েছি। আমার একটা আন্দাজ তো আছেই যে চাল ফুটে ভাত হতে কতক্ষণ সময় লাগে। প্রথম এখানে সবই ঠিকই ছিল, তবে যেদিন ঘটনাটা নজরে এলো সেদিন বাড়ির সকলকে দুপুরের খাবার দেওয়ার সময় হয়েছে। আমি হাঁড়িতে ভাত চাপাই, বাকি তরকারিগুলো তৈরি করছি। কি বলবো ঠাকুরমশাই, সমস্ত তরকারি রান্না হয়ে যাওয়ার পরেও ভাতের হাঁড়িতে ফুটন্ত চালগুলো ঠিক আগের মতোই রয়ে গেল, যেমনটাই ভাত চাপিয়েছিলাম। বাড়ির গিন্নিমা থেকে শুরু করে প্রত্যেকেই কি ব্যাপারটা দেখছে। সেদিন ভাত হলো প্রায় 3 ঘন্টা পরে ঠাকুরমশাই, আর পরের দিন থেকে একে একে প্রতিদিন একটা একটা করে যে কোনো পদের খাবার তৈরি হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতে শুরু করলো। এই কারণে তা হচ্ছে বুঝে উঠতে আমরা কেউ পারলাম না। এক সময় ব্যাপারটা গা সওয়া হয়ে আসতে লাগলো, কিন্তু সে সময় পৃথ্বীরাজ বাবুর সঙ্গে শুরু হলো নতুন এক উপসর্গ। কর্তাবাবু সে কথা ভালো বলতে পারবে। আমরা ইতিমধ্যে বিস্ময়ের সব সীমা অতিক্রম করে গেছি। হাজারি ঠাকুর শিবচরণ বাবুর দিকে তাকিয়ে চুপ করে গেল। তারানাথ কিছুক্ষণ চোখ বুজে কিছু ভেবে নিয়ে চৌধুরী মশাইকে বলল, চৌধুরী মশাই বলুন, আপনার ছেলের মধ্যে প্রথম কি উপসর্গ দেখতে পেলেন? আসলে প্রথম যে ব্যাপারটা পৃথ্বীরাজের সঙ্গে ঘটে তা একটা স্বপ্ন ঠাকুরমশাই। প্রতিদিনই নাকি আমার ছেলেটা তার মাকে জানাচ্ছিল যে সে নাকি রোজ একই স্বপ্ন প্রতি রাতে দেখছে। দিনের পর দিন ছেলেটা শুকিয়ে আসছে দেখে আমি একদিন তাকে ডেকে প্রশ্ন করলাম তার অবস্থা এমন হওয়ার কারণ কি। সে বেশ খানিকক্ষণ ইতস্তত করে উত্তর দিল, বাবা, আমি মাকে এর আগেও বলেছি ব্যাপারটা। আমি প্রতিদিন স্বপ্ন দেখছি একটা জঙ্গলের, এমন একটা জঙ্গল যেখানে অজস্র গাছের কাণ্ড আছে ঠিকই, তবে তাদের শাখা প্রশাখা বা মকডাল বলতে কিচ্ছু নেই। শুধু কাণ্ডগুলিকে রেখে দিয়ে উপরে সমস্ত কিছু শত শত ছায়ামূর্তিরা এসে কেটে ফেলে দিচ্ছে মাটিতে। প্রথম কেবল এই একই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছিল, তবে এই সপ্তাহখানেক হলো ওই স্বপ্নের মধ্যেও কেউ যেন আমায় ডাকছে। যখন আমি ওই সৃষ্টিছাড়া জঙ্গলের মধ্যে পৌঁছাচ্ছি, তখন কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, পৃথ্বীরাজ, এসো এসো, ওই যে কুঠার পড়ে আছে, তুলে নাও কুঠার, চলে এসো, বাকি গাছের মাথাগুলো তাড়াতাড়ি টুকরো করে নিই। আমি অনেক আটকাচ্ছি নিজেকে বাবা, তবু পারছি না যেন ওই বিভীষিকার নির্দেশ উল্লঙ্ঘন করতে। আপনাদের গলা ছেড়ে চিৎকার করে ডাকবার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার এইসবের থেকে বাঁচান বাবা, আমার এইসবের থেকে বাঁচান। আপনি বলুন ঠাকুরমশাই, নিজের একমাত্র সন্তানের মুখে এমন আকুতি শুনে একজন পিতার মনের অবস্থা ঠিক কি হতে পারে। ঠিক করলাম তার সঙ্গে কয়েকদিন রাত্রিবেলায় শোবো, দেখবো যে আসলে ব্যাপারটা কি। প্রতিদিন রাতে একটা বিশ্রী শব্দ করে সে জেগে উঠছে। সারা শরীর ঘামে একেবারে ভিজে যাচ্ছিল প্রতিদিন। ডাক্তার, ভর্তি থেকে শুরু করে সমস্ত চেষ্টা আমাদের তরফ থেকে করা শেষ ঠাকুরমশাই। এখন শেষ ভরসা আপনি। শিবচরণবাবু আশান্বিত দৃষ্টিতে তারানাথের দিকে চাইল। ঠাকুরমশাইয়ের কপালে চিন্তার ভাঁজ। কিশোরী ও আমি একবার মুখ চাওয়াচাই করলাম। হাজারি ঠাকুর গামছায় কপাল মুছে ধীর পায়ে বৈঠক ঘরের থেকে বেরিয়ে গেল। মিনিট দুয়েকের নীরবতার পর তারানাথ বলল, পৃথ্বীরাজের গাছপালা বা উদ্ভিদের প্রতি একটা অপথ্য ভালোবাসা আছে, তাই না? হ্যাঁ ঠাকুরমশাই, ছোট থেকেই অসম্ভব রকমের উদ্ভিদ প্রেমী।
এবারের আশপাশের বেশিরভাগ গাছই বলতে পারেন ওর হাতেই লালিত পালিত ও সংরক্ষিত। এবার বলুন, এই যে একটা অল্প বয়সী ছেলে হঠাৎ করে এমন নিজের যৌবন হারিয়ে ফেলে প্রায় বৃদ্ধ বয়সী হয়ে পড়ল, এই ব্যাপারটা সূত্রপাত কতদিন আগে? এই ব্যাপারটা বেশি আগের থেকে শুরু হয়নি ঠাকুরমশাই। ওই ধরুন 3-4 আগেও আমার ছেলে প্রায় আমার মাথায় মাথায় ছিল। চিন্তা অনাহারে সে দুর্বল হয়ে পড়েছিল ঠিকই, তবে তার বয়স হারিয়ে ফেলতে শুরু করেনি তখনও। হঠাৎ করে সে একেবারে কুঁকড়ে ছোট হয়ে গেল প্রথমে, তারপরেই একসাথে চুলে পাক ধরার সূত্রপাত এবং চামড়া পাতলা হয়ে সেগুলি কুঁচকে যেতে শুরু করলো। ওকে নিয়ে যে কোথায় দেখাবো অথবা কোন ডাক্তার আনবো তার সাহস পর্যন্ত আর পাচ্ছি না। এই কথা আসলেও কি কেউ বিশ্বাস করবে? যে ঘটনা আমরা বাড়ির কজন দেখছি তা কি আসলেও বাস্তবে ঘটছে নাকি আমরা কোনো স্বপ্নে আছি, তাই মাঝে মাঝে ঠিক করে উঠতে পারছি না ঠাকুরমশাই। মানুষ ব্যাখ্যাহীন বিষয় মানতে চায় ঠিকই, তবে তারও তো একটা সীমা আছে। আমরা জানি এমন অপার্থিব এমন অলৌকিক ঘটনা কেউ বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করি। আমরা সকলেই অবাক হয়ে তারানাথের দিকে তাকালাম। তারানাথ আরও বলল, আপনার ছেলের ওপরে কাল ব্যাহতি যোগ চলছে চৌধুরী মশাই। এই যোগ যার উপরে চলে তার কাল এমনভাবে ক্ষয় হতে শুরু করে দেয় যে অযাচিতভাবেই ওই নির্দিষ্ট ব্যক্তি হঠাৎ বৃদ্ধ হয়ে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই কাজ এক পিশাচের। তন্ত্রশাস্ত্রে এই পিশাচকে ব্রহ্ম পিশাচ বলা হয়ে থাকে। চৌধুরী মশাই ভয়ার্ত কণ্ঠে বলল, তাহলে আমার ছেলেকে কি আমি আর বাঁচাতে পারবো না ঠাকুরমশাই? তাছাড়া আমরা এই চৌধুরী বাড়ির কেউ তো কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করিনি, তাহলে আমাদের উপরে ভগবানের এমন নিষ্ঠুর দৃষ্টি কেন? কেন ঠাকুরমশাই, কেন? ব্রহ্ম পিশাচের দৃষ্টি কোনোদিনও কারোর ক্ষতি করলে পড়ে না, অথবা এই পিশাচকে কেউ বশীভূতও করতে পারে না। এই পিশাচ মানুষের ভাগ্যরেখার সঙ্গেই মিলিত হয়ে থাকে। পৃথ্বীরাজের ভাগ্যেই অথবা হস্তরেখাতেই এই ব্রহ্ম পিশাচ যোগ ছিল। আপনি ছোটবেলায় তার কোষ্ঠী করাননি? হ্যাঁ, করিয়েছি তো। যার কাছের থেকে করিয়েছি তার বাড়িও আমাদের এই গ্রামে। নাম তার ত্রিশূলপাণি ভট্টাচার্য। প্রচুর ক্ষমতা ওই লোকটির। শুনেছি প্রতি রবি ও মঙ্গলবারের রাতে সে যে কোনো মৃত ব্যক্তির আত্মা নামিয়ে আনতে পারে। তাই নাকি? তাহলে তো একবার দেখতেই হয় এই ভট্টাচার্য মশাইকে। যাই হোক, এখন একটা মাদুলি আপনাকে দিচ্ছি, সেটি এখনই গিয়ে পৃথ্বীরাজের হাতে গিয়ে বেঁধে দিন। আগামী পরশুদিন কৃষ্ণা চতুর্দশীর রাত পর্যন্ত আশা করছি তার কোনো ক্ষতি হবে না। কালকে আমি কিছু উপকরণ বলে দেব, সেগুলো জোগাড় করে ফেলবেন দয়া করে। আর চৌধুরী মশাই, চিন্তা করার কোনো কারণ নেই। যদিও আপনি আমায় ডাকতে দেরি করে ফেলেছেন, তবে এখনো হয়তো গোটা ব্যাপারটা আমার হাতের থেকে বেরিয়ে যায়নি। আর হ্যাঁ, কোনো রকম ঔষধ বা পথ্য আর পৃথ্বীরাজকে দেবেন না, তাতে ওর শরীর আরো অসুস্থ হবে। আমার দেওয়া এই মাদুলি যথেষ্ট 2 দিনের জন্য। বলে তারানাথ উঠে দাঁড়ালো। আমরাও তার সঙ্গে সঙ্গেই চেয়ার ছেড়ে উঠলাম। আপনি এখানে বসুন, আমি কিশোরীর হাতে মাদুলিটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমার ঝোলাটা ওই অতিথিশালায় রয়েছে তো, সঙ্গে থাকলে এখানেই দিয়ে যেতাম। আর যেমনটা বললাম, এখনই আপনি নিজে গিয়ে ওটি বেঁধে দিয়ে আসবেন পৃথ্বীরাজের বাঁ হাতে। আমরা অনুমতি নিয়ে বেরিয়ে এলাম আবার আমাদের ঘরের উদ্দেশ্যে। ঘরে এসে তারানাথ তার ঝোলার ভেতর থেকে গোটা 5 মাদুলি বের করে তার মধ্যে একটি তুলে নিয়ে নিজের কপালে ছুঁয়ে বিড়বিড় করে কি যেন বলল। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা। তারপর একটি লাল সুতো দিয়ে মাদুলিটি বেঁধে নিয়ে কিশোরীর হাতে সেটি দিয়ে দিল।
কিশোরী দ্রুত পায়ে মাদুলিটি দিয়ে ফিরে এলো ঘরে। তারানাথ আমাদের দেওয়া একটা প্যাকেট থেকে একটি পাসিংশ বের করে ওটা ধরিয়ে তক্তপোষের ওপরে বসল। কিশোরী বেশ খানিকক্ষণ ধরে একটু উস্কুস উস্কুস করছিল, বুঝতে পারছিলাম। দুই হাতে তালু ঘষতে ঘষতে সে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, এই মাদুলি আপনার ঝোলায় সবসময় থাকে বলুন? তারানাথ ওর দিকে না তাকিয়েই জবাব দিল, আগে থাকতো না, তবে কলকাতায় আসার পর থেকে রাখি। এই মাদুলিতে এসব ছোটখাটো নিম্ন শক্তির আত্মা, প্রেতাত্মা, পিশাচ, পিশাচিনীকে নিমেষে সরিয়ে রাখা যায়। এই প্রথম নয়, এর আগেও বহু মানুষকে দিয়েছি এই মাদুলি। আপনি এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটা পিশাচকে এভাবে মামুলি ভেবে নিচ্ছেন কিভাবে? আমি তারানাথ তান্ত্রিক, পিশাচ সিদ্ধ মহাসাধিকা মাতু পাগলি আমার প্রথম তন্ত্রগুরু। এই সামান্য ব্যাপারগুলি যদি আয়ত্তে নাই রাখতে পারলাম, তবে কি করতে বছরের পর বছর গৃহত্যাগী হয়ে ঘুরে বেরিয়েছি বিশ্বমাতার সন্ধানে বলতে পারো। তবে হ্যাঁ, সব কিছুর একটা সময় আছে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে তখন আর কোনো কিছুতেই কিছু করা সম্ভব হয় না। যেমন এই বাড়িতে এসে পৌঁছেছি আমরা একদম শেষ সময়ে। যাক, অবশেষে সব ঠিক মতন করতে পারলেই হলো। তারানাথ আবার ধূমপানে মনোনিবেশ করল। কিশোরী প্রশ্ন করল, কালকের দিনটা তাহলে আমাদের করণীয় কি? কালকে কি বার? কাল তো রবিবার, কেন বলুন তো? ত্রিশূলপাণি ভট্টাচার্য মহাশয় প্রেতাত্মা নামাতে পারেন কি বারে মনে আছে? শিবচরণ বাবু বলেন রবি ও মঙ্গল। ও, আপনি তার মানে কালকে প্রেত নামানো দেখতে যাবেন ওই ত্রিশূলপাণি জ্যোতিষীর বাড়িতে? আমি না, তোমরা যাবে। সেসব কালকে বলে দেব, এখন আমায় একটু ভাবতে দাও। যাও, তোমরা যদি চাও একটু বাইরের থেকে ঘুরে এসো, যাও। বুঝলাম তারানাথ কোনো একটা ব্যাপার নিয়ে এখন একান্তে মাথা খাটাতে চাইছে। তাই আমিও কিশোরীকে আর উদ্ধত্ত না করতে দিয়ে হাত ধরে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। চৌধুরী ভিলার চারিদিকে অমাবস্যায় মাখা আবছা আকাশে জালের মতো আড়াল করে দাঁড়িয়ে রয়েছে নারকেল গাছের সারি। তাছাড়াও আরও বিভিন্ন ছোট বড় গাছের মেলা তো আছেই। বহু সময় পরে পুনরায় দুজনেই একটু ধূমপানের আমেজ নিলাম। আমরা দুজন উঠোনেই হাঁটাহাঁটি করবার সময় সেই বৃদ্ধ চাকর ভোলা এসে আমাদের জানিয়ে দিয়ে গেল, কর্তামশাই ছোট বাবুর হাতে মাদুলি বেঁধে দিয়েছেন। ওনার খিদে নেই, তাই বললেন আপনাদের খাবারটা অতিথিশালায় পাইটে দিতে। আপনাদের কোনো কিছুর দরকার পড়লে আমায় একটু হাঁক দেবেন। আমি ওই পাশের ঘরটাতেই থাকি, অসুবিধা নেই। আমার সাথে হাজারি ঠাকুরও থাকে, তার ঘুম খুব পাতলা। ও আপনারা একবার ডাক দিলেই ঠিক টের পেয়ে যাবে। ট্রেনের টাইম ধরে ঘুমোতো কি না, সেই কারণে অভ্যাস আছে। আমরা এই খবরটি নিয়ে এসে তারানাথকে দিতে সে বলল, আজ বহুদিন পরে চৌধুরী মশাই একটু শান্তিতে ঘুমোবেন। ওনার চোখে আমার প্রতি গভীর ভরসা ও বিশ্বাস দেখেছি। যাই হোক, সারাদিনের পথশ্রমে আমিও ক্লান্ত। দেখা যাক, যে অন্নকৃত্তিকা লেগেছে তাতে খাবার কখন প্রস্তুত হয় সেটাই প্রশ্নের। অন্নকৃত্তিকা মানে? অন্নকৃত্তিকার কারণেই তো বাড়িতে ভাত অথবা অন্ন প্রস্তুতের সময় তাতে বাধা প্রাপ্তি ঘটছে। ব্রহ্মপিশাচের আগমনের একাধিক ভয়ঙ্কর উপসর্গ আছে, যা ভোগ করতে হয় নির্দিষ্ট বাড়ির গোটা পরিবারকে। যারাই বাড়ির থেকে বেরিয়ে গেছে আপাতত তারা বলতে পারো উপদ্রবের হাতের থেকে রক্ষা পেয়েছে। তার মানে? আর কথা নয়, খাবার আসলে ডাক দিও। আমি চুপ করে গেলাম। কিশোরীও মাথার তলায় বালিশ দিয়ে ডান হাত ভাঁজ করে কপালের ওপরে রাখল। খাবার এলো তার থেকেও ঘন্টা খানিক বাদে। খাবার নিয়ে এলো আবার সেই আগের দুই জুটি, হাজারি ঠাকুর এবং ভোলা। একই রকম কাঁসার থালা, গ্লাস ও বাটিতে নানা রকম নিরামিষ ব্যঞ্জন ও জলের আগমন ঘটেছে। প্রশ্নটা মনের মধ্যেই ছিল, তবে সেটি করবার আগেই
হাজারি ঠাকুর নিজেই বলল, ভাত হতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা, নইলে এতটা দেরি হতো না বাবুরা। আসুন আসুন, সকলে বসে খাওয়া দাওয়া সেরে ফেলুন। খাওয়া হয়ে গেলে একটা হাঁক দেবেন, আমি পাত তুলে নিয়ে যাব। বলে তারা চলে গেল। সত্যি হাজারি ঠাকুরের আদর্শ রান্নার হাত, জিভে লেগে থাকার মতো স্বাদ করেছে প্রতিটি পদ। ওই রাতে খাওয়া দাওয়ার পর অল্প বিস্তর বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে আমরা ঘুমিয়েও পড়লাম সকলে। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি তারানাথ তার বিছানায় নেই। কিশোরীকে ডেকে নিয়ে বাইরের দিকে আসতে দেখলাম হাতে দাঁতন কাঠি ও ঝোলা নিয়ে হাসি মুখে তারানাথ ঢুকছে চৌধুরী ভিলার প্রাঙ্গণের দিকে। আমরা তার দিকে এগিয়ে যেতে সে বলল, তোমাদের জন্য দাঁতনের ব্যবস্থা করে নিয়ে এলাম, আর ঝোলার ভেতরে কিছু দুষ্প্রাপ্য উপকরণ আছে, যা জোগাড় করে একটু কাজ এগিয়ে রাখলাম। ওহ, চায়ের টান লেগেছে, চা খেতে হবে। কিশোরী, যাও দেখি একবার হাজারি ঠাকুরকে গিয়ে খবর দিয়ে এসো। আমরা দুটি নিম দাঁতন নিয়ে হাজারি ঠাকুরকে চায়ের ফরমাইশ দিয়ে এলাম। ভোলা এসে উঠোনের মাঝে খাটিয়া পেতে দিল। তাতে এসে বসলেন গৃহস্বামী শিবচরণ চৌধুরী। তারানাথের আপ্যায়ন পড়ল চা সহযোগে উৎকৃষ্ট তামাক সেবনের। শ্রাবণের মেঘলা আকাশে দূর গ্রামের থেকে ভেসে আসা বৃষ্টি মাখা ঠান্ডা হাওয়ায় বিরাট প্রাসাদের সামনে হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকবার যে একটা নবাবী আমেজ আছে, তা অনুভব করেছিলাম ওই দিন। তারানাথ পৃথ্বীরাজের শারীরিক অবস্থার ব্যাপারে প্রশ্ন করায় চৌধুরী মশাই বললেন, আপনার দেওয়া মাধুরী তো কাল রাতে ধারণ করিয়েছি তার হাতে। তখন থেকে এখনো পর্যন্ত কোনো রকম অসুবিধা হয়নি দেখেই মনটাও ভালো লাগছে ঠাকুর মশাই। কেন যে আরো কিছুদিন আগে আপনার খোঁজ পাইনি। পাননি কারণ নিয়তি চায়নি। হয়তো তাই হবে। তবে কাল রাতে একটা ব্যাপার হচ্ছিল যা রীতিমতো অস্বস্তি দিচ্ছিল আমাকে। হ্যাঁ, আপনারা কেউ শুনেছেন কি? এই কথা শুনে আমরা একটু এগিয়ে গেলাম খাটিয়া লক্ষ্য করে। তারানাথ বলল, কি ব্যাপার বলুন তো? কই, কিশোরী বিভূতি তো তেমন কিছু বলেনি আমায়। কাল মধ্যরাতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা কাকের শব্দে। ওই রাতের বেলায় সাধারণত কাকের ডাক শোনা যায় না, তার উপর বৃষ্টির মধ্যে মধ্য রজনীতে কাকের ডাক কতটা অমঙ্গলময় শুনতে লাগে বলুন দেখি ঠাকুর মশাই। তারানাথ প্রথমে একটু চিন্তিত হয়ে পড়েছিল, তবে চৌধুরী মশাইয়ের কথা শোনার পর সে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললে, ওটি নৈশ বায়বের শব্দ শুনেছেন আপনি চৌধুরী মশাই। বাড়ির ওপরে ব্রহ্মপিশাচের দৃষ্টি পড়লে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। কালকেই তো আপনাকে বললাম অবস্থা একেবারে খারাপের দিকেই যাচ্ছিল, এমনকি এখনো খারাপই আছে। তবে আমি যেহেতু রয়েছি, সবকিছু সময়ের মধ্যেই সেরে ফেলব। এই আচ্ছা কিশোরী, যাও দেখি তোমার কাগজ পেন্সিলটা একবার নিয়ে এসো। যা যা বলছি লিখে নিয়ে চৌধুরী মশাইকে দাও, উনি একটু উপকরণগুলি আনিয়ে রাখুক। কিশোরী তাই করল। সে কাগজ নিয়ে ফিরে আসার পর তারানাথ বলতে শুরু করল, লেখো। সিদ্ধি, উপবীত, হরিতুকি, আতপ চাল, মাটির সরা। হ্যাঁ, এবারে নিচে লেখো। প্রথম ফল ধরেছে এমন আম গাছের পোকায় খাওয়া 3টে পাতা একসঙ্গে হলুদ সুতোয় গাঁথা থাকতে হবে। আর কেউ ডুবে মারা গিয়েছে এমন কোনো এক পুকুরের জলের তলার মাটি। চৌধুরী মশাই, শেষের জিনিসটা পাওয়া কতটা মুশকিল হবে জানি না, তবে এই উপকরণটি কিন্তু অতি আবশ্যক। ভোলাদার কাছে একবার শুনে নিচ্ছে। তাছাড়া আমরা গ্রামাঞ্চলে থাকি, এমন পুকুর এখানে পাওয়া যাওয়াটা খুব একটা দুর্লভ ব্যাপার হবে না হয়তো। সত্যিই দুর্লভ ব্যাপার হলো না উপকরণটি সংগ্রহ করাটা। ভোলাকে শুনতেই সে জানিয়ে দিল তাদের গ্রামেই এমন একটি পুকুর আছে যেখানে এক বেদের মেয়ে আত্মহত্যা করেছিল। তবে যেহেতু পুকুরটি তাদের গ্রামেই,
তাই সে জলে নামলে নাকি গায়ে গুজব ছড়িয়ে যেতে পারে, তাই ঠিক হলো পাড়ের থেকেই হাত ডুবিয়ে মাটি তুলে আনবে হাজারি ঠাকুর। তো কথা মতো ফর্দ নিয়ে ভোলা বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে, আর হাজারি ঠাকুরের সঙ্গে তারানাথ আমায় পাঠালো ভোলাদের গ্রামে। হাজারি ঠাকুর মানুষটা এতটাই স্বল্পভাষী যে নিজেরই কেমন করুণা হলো তাকে দেখে। চেহারা দেখলেই বোঝা যায় সাত চড়েও সে মুখে রা কাটার মানুষ নয়। উল্লেখিত পুকুর থেকে মাটি নিয়ে যখন আমরা দুজনে আবার ফিরছি চৌধুরী ভিলার উদ্দেশ্যে, তখন আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা হাজারি ঠাকুর, তুমি রানাঘাটের হোটেলের কাজটি ছেড়ে দিলে কেন? শুনেছি নাকি সেখানে তোমার ব্যাপক জনপ্রিয়তা ছিল। আমার প্রশ্নে তার শুকনো মুখে মৃদু হাসি বয়ে গেল। অসহায়ের মতো হাজারি ঠাকুর বলল, আমায় চোর বলে অপবাদ দিয়েছে বাবু পদ্ম দিদি। সে ওই বেসু চক্রবর্তীর হোটেলেই কাজ করে। বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন, আমি চুরি করিনি বাবু। নুন খেয়ে নামক হারামি করবার মতন মানুষ আমি নই। কত বললাম, কত বোঝালাম, তবু ওরা মানল না, তাই কাজটা ছেড়ে দিয়েছিলাম আর কি। বুঝলাম এই বিষয় নিয়ে কথা এগোলে হাজারি ঠাকুরের নরম মনের ওপরে পুনরায় আঘাত করে ফেলতে পারি অজান্তেই। তাই বাকি রাস্তাটুকু স্থানীয় নানা বিষয়ে এবং চৌধুরীবাবু ছেলের ব্যাপারে নানা কথা শুনতে শুনতে এলাম। ওই দিন দুপুরেও আমাদের খাওয়ার ব্যবস্থা হলো ওই অতিথিশালাতেই। ব্যাপারটায় বোঝানোর কিছু নেই, আশা করি আমার লেখা তারানাথের গল্পগুলি যারা শোনো তারা সকলেই জানে যে এই রকম পরিস্থিতিতে বাড়ির মালিক আমাদের সঙ্গে পাত পেতে খেতে বসার অবস্থায় থাকার কথা নয়। সুতরাং আমরা খাওয়া দাওয়া সেরে একেবারে ভোলার কাছের থেকে জেনে নিলাম যে ওই ত্রিশূল পানি ভট্টাচার্যি মশাইয়ের বাড়িটা আসলে কোন দিকে। নিজের চোখের সামনে আত্মা নামানো দেখব আমিও কিশোরী, তার উন্মাদনা কি কম। তারানাথ আগামীকাল বসবে ব্রহ্ম পিশাচ তাড়ানোর পুজোয়। তবে সে আজকে আমাদের সঙ্গে ওই জ্যোতিষীর বাড়িতে যাবে না কেন সেটা বুঝতে পারলাম না ঠিকই। তবে সন্ধ্যার আগে আগে সেখানে বেরোনোর সময় কিশোরী প্রশ্ন করল, ঠাকুরমশাই, আপনি চলুন না এনাদের সঙ্গে। খামোকা একা বাড়িতে বসে কি করবেন? তারানাথ আমাদের অবাক করে দিয়ে বলল, আমি গেলে কি করে হবে? তোমরা আত্মা তো নামাতে চাচ্ছ আমারই। দেখি ওই ভণ্ড জ্যোতিষীকে একটু শায়েস্তা করা যায় কিনা। তোমরা শুধু বলবে না যে আমি বহাল তবিয়তে এই পৃথিবীতেই আছি। এবার তোমরা যাও, আমি বেরোচ্ছি খানিক পরে। বুঝলাম কিছু একটা মারাত্মক রসের খোরাক পেতে চলেছি আজ সন্ধ্যায়। তারানাথকে আর না ঘাটিয়ে আমিও কিশোরী বেরিয়ে পড়লাম ত্রিশূল পানির বাড়ির উদ্দেশ্যে। বাড়িটা খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না, কারণ রাস্তায় একটা চায়ের দোকানের থেকে আমরা ভোলার বলে দেওয়া ঠিকানাটা আরও একবার নিশ্চিত হয়ে নিয়েছিলাম। জ্যোতিষ মশাইয়ের বাড়ি নির্জনে, গোপালনগর বিদ্যালয়ের মাঠের উল্টো দিকে শুনশান একটা জায়গায়। দূর দূরান্ত পর্যন্ত কোনো গৃহস্থ বাড়ি নেই। তবে ঘরটি ছোটর মধ্যে বেশ পরিপাটি বা দৃষ্টিমধুর। এক টুকরো গোবর লেপা উঠোনের মাঝে বেড়া ও পাটকাঠি বাঁধা বারান্দা সংলগ্ন মাটির আলপনা দেওয়া ঘর। যদিও এটা তখন দেখে মনে হচ্ছিল সবই তার ব্যবসার মক্কেলদের আকর্ষণ করবার ফন্দি ফিকির। কিশোরী বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাঁক দিতেই ভেতর থেকে বেরিয়ে এলো একজন শীর্ণকায় আপাদ মস্তক রক্তাম্বর পরিহিত বৃদ্ধ লোক। আমি প্রথমেই একটু বানিয়ে সানিয়ে বললাম, আমরা এসেছি কলকাতার থেকে। যদিও এখানে এসেছি আমার এই বন্ধুর পিসামশাইয়ের বাড়িতে। ওখান থেকেই আপনার ব্যাপারে খবর পাই, জানতে পারি আপনার অপরিসীম ক্ষমতার ব্যাপারে। যদিও এখন সন্ধ্যাবেলা এসে পড়লাম একেবারে, হয়তো আপনি এখন পুজো টুজোয় বসবেন নাকি? আমি রবিবার পুজোয় বসি না, রবিবার হলো নিষ্ফলা দিন। তবে আজকের দিনটা শেষ অমাবস্যা, কাল আবার কৃষ্ণা চতুর্দশী, কালকের দিনটায় আবার কর্মফল পাওয়া যায়। তোমরা কি কারোর আত্মার সাথে কথা বলতে এসেছো? হ্যাঁ, আসলে সেই কারণেই এসেছি। আমাদের খুব কাছের একজন মানুষ কিছুদিন আগে চলে গেছেন আমাদের ছেড়ে। একবার যদি তার সাথে অন্তত কথা বলতে পারতাম। বেশ বেশ, বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। চলে এসো, দুজনেই ঘরের ভিতরে চলে এসো। আমরা ভেতরে গেলাম।
ঘরের ভেতরে একটা শীতল পাটি পাতা আছে, বোধহয় ওখানেই ত্রিশূল পানি ঘুমান, আর রয়েছে একটি 3টি পায়া বিশিষ্ট বেটের টেবিল। উনি আমাদের ওই টেবিলের সম্মুখে বসতে বললেন এবং নিজেও বসলেন তার এক পাশে। অর্থাৎ সেই সময় প্রত্যেকের মুখোমুখি আমরা 3 জনে বসেছি। পাশেই একটা লাল মলাটে বাঁধা ফাইল আকৃতির একটা কিছুর ভেতর থেকে একটা হলুদ কাগজ ও একটি পেন্সিল বের করে নিয়ে সেটিকে আমাদের মাঝে টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, তোমরা কাকে ডাকবে? মানে কার আত্মাকে স্মরণ করতে চাইছো? তারানাথ চক্রবর্তী, আমাদের বন্ধু, কলকাতায় থাকতো। বেশ, চিন্তার কোনো কারণ নেই। তোমরা দুজন নিজেদের ডান হাতের তর্জনীগুলি আমার আঙুলের তর্জনীর সঙ্গে ঠেকিয়ে চোখ বুজে এক মনে তাকে স্মরণ করবে। সে আসবে আমার ভেতরে। যদি তোমরা এক মনে তাকে ডাকতে পারো, তখন যা প্রশ্ন করবে তার উত্তর সে আমার মাধ্যমে আমারই হাত দিয়ে এই হলুদ কাগজে লিখে দিতে শুরু করবে। মনে রেখো, কেউ কিন্তু চোখ খুলবে না, বুঝেছ? আমরা দুজনেই ইতিবাচক মাথা নাড়লাম এবং তার কথা মতো তার তর্জনীতে তর্জনী স্পর্শ করে চোখ বুঝলাম। বেশ খানিকক্ষণ সবকিছু চুপচাপ। মনে মনে যে আসলেই তারানাথের কথা দুজনেই ভাবছি তাতে কারোরই কোনো সন্দেহ নেই। হঠাৎ একসময় ত্রিশূল পানির হাতের আঙুলটা ঈষৎ কেঁপে উঠল। সেই ঈষৎ থমথমে গলায় বলল, প্রশ্ন করো এবার। ততক্ষণে আমরা বুঝে গেছি যে বুড়ো পুরোটাই ভেলকির ওপরেই নিজের জীবিকা অতিবাহিত করছে। তবুও আমি পরবর্তীতে কি হয় এই কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, তারানাথ, তুমি এখন কেমন আছো? তৎক্ষণাৎ শুনতে পেলাম ত্রিশূল পানি হাতের পেন্সিল দিয়ে কিছু লিখতে শুরু করেছে সম্মুখের কাগজটাতে। এমন সময় আমাদের ঠিক পেছন থেকে, ত্রিশূল পানি ভট্টাচ, আর কিছু লিখতে হবে না, আমি সশরীরে এসে পড়েছি সামনে, চোখ খোলো। যদিও ব্যাপারটা পূর্ব পরিকল্পিত, তবুও আমরা দুজনেই যেন একটু চমকে উঠলাম তারানাথের এমন নিঃশব্দ আগমনে। তবে ত্রিশূল পানির অবস্থা তখন হলো দেখবার মতন। সে কপালে চোখ তুলে নিয়ে খানিকটা যেন ছিটকে গেল পেছন দিকে। তারানাথ মৃদু হেসে বলল, কিশোরী, বুড়োর মাথায় জল ঢালো, নইলে এখনই ভিমড়ি যাবে। তারানাথ মন্দ বলেনি। প্রায় মিনিট 10 অবিশ্রান্ত জল ঢালাঢালির পর ত্রিশূল পানি একটু ধাতস্থ হল। তারানাথ বলল, এই বয়সেও মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন, ব্যাপারটা একেবারেই ঠিক নয়। ওরা যার আত্মাকে ডেকেছে সেই তারানাথ চক্রবর্তী আমি নিজেই। আমি জীবিত এবং শারীরিকভাবেও সুস্থ। এদিকে আপনি দুম করে হাতে পেন্সিল নিয়ে লিখতেও আরম্ভ করলেন। তন্ত্রবিদ্যা জানবার শখ থাকলে আপনি আসুন না আমার কাছে, আমার বাড়িতে। পরিশ্রম একটু লাগবে ঠিকই, তবে আমি কিছু জিনিস শিখিয়ে দেব। চৌধুরী বাড়ির কর্তা শিবেন চৌধুরীর ছেলে পৃথ্বীরাজের কোষ্ঠী করেছিলেন আপনি। এদিকে তার আয়ু রেখায় যে ব্রহ্ম পিশাচের যোগ রয়েছে তা আপনি বলতে পারেননি। বলবেনই বা কি করে? আসলে তো আপনি কয়েকটা আঁকিবুকি আর মন্ত্র ছাড়া কিছুই জানেন না। মানুষের উপকারে কাজে লাগুন ভট্টাচার্য মশাই। এভাবে ভণ্ডামি আপনার বয়সী মানুষকে মানায় না। তারানাথের উপদেশের পরে যে ওই বুড়ো আর কিছু মুখ ফুটে বলবে তার কোনো উপায় আর নেই। আমরা তবুও ত্রিশূল পানিকে কিছু টাকা দিয়ে চলে এলাম ওই বাড়ির থেকে। মনে বিশ্বাস জাগলো বুড়ো আর যাই হোক মানুষ ঠকিয়ে আর পেট চালাবে না। তারানাথের মুখেই আসার পথে শুনলাম, যদি পৃথ্বীরাজের কোষ্ঠী কোনো এক ভালো জ্যোতিষীর কাছে করানো হতো তাহলে প্রাথমিক অবস্থাতেই মাদুলি দিয়ে তার শিশু বয়সেই এই যোগ কাটিয়ে দেওয়া সম্ভব হতো। চৌধুরী বাড়িতে ফিরে এসে জানা গেল আগামীকালে তারানাথের পুজোর সমস্ত উপকরণ একেবারে ফর্দ মিলিয়ে প্রস্তুত করা হয়ে গেছে। ওই রাতে বলবার মতন যে ঘটনাটি উল্লেখ না করলেই নয়,
তা হল শ্রাবণের তুল কালাম বৃষ্টি। কলকাতার বদ্ধ ঘরে বসে বৃষ্টির অনুভূতি নেওয়া আর গোপালনগরের মতো গ্রাম্য পরিবেশে শ্রাবণ মাসের অঝোর ধারার শনশন শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার মধ্যে যে জমিন আসমানের পার্থক্য আছে তা বলার অপেক্ষা রাখে না। যতক্ষণ জেগেছিলাম অতিথিশালার জানলা থেকে কেবল মাঝে মাঝে ঝলসে ওঠা বিদ্যুতের আলো আর মুচড়ে নিয়ে আসা নারকেল গাছের মাথা ছাড়া অন্য কিছুই চোখে পড়েনি। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন সকালবেলার থেকেই চৌধুরী বাবুর গিন্নি তারানাথের কথা মতো শুরু করে দিল প্রকরণের তোড়জোড়, তাও আবার চৌধুরী ভিলার ছাদের ওপরে। তারানাথ এও বলল, তন্ত্রের কিছু গুচ্ছ প্রক্রিয়া আছে যা সাধারণ মানুষের সামনে করতে নেই, কারণ আমি এমন কিছু কাজ করব যা দ্বিতীয় নেত্রে প্রত্যক্ষ হলে সে ক্রিয়ার ফল নিষ্ক্রিয় হবে। তাই আপনারা সকলে যে যার ঘরে থাকবেন। চৌধুরী মশাই এবং গিন্নিমা আপনারা চাইলে ছেলের কাছে গিয়েও থাকতে পারেন। আমার সময় লাগবে ওই ঘন্টা চারেক মতন। আমি কিন্তু ভেবেছিলাম কোন পিশাচ এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাকে অন্তত একবার নিজের চোখে দেখব। প্রক্রিয়া না দেখতে পারি সেটা দেখতে তো আপত্তি নেই। তাই যখন তারানাথকে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, এই ব্রহ্ম পিশাচকে দেখতে কেমন, তারানাথ মৃদু হেসে জবাব দিল, যেমন ধরো দুর্ঘটনার সম্ভাবনা, ভয়, বিষণ্ণতা, অমঙ্গল, ভয়ানক অসুস্থ রোগীর ঘরের ম্লান পরিবেশ, এইসব কি দেখা যায়? এইগুলোকে অনুভব করা যায় মাত্র। ঠিক তেমনি ব্রহ্মপিশাচ হল প্রকৃতির একটি অশুভ শক্তির নাম, যার প্রভাব লক্ষ্য করা যায় কিন্তু তাকে স্বচক্ষে দেখা যায় না। যাই হোক, সব ঠিকঠাক হলে কালকেই তোমরা দেখতে পারবে যে ব্রহ্মপিশাচের প্রভাব আসলেও কমেছে কিনা। এরপরে আর কোনো কথা বলাটা সাজে না। কাজেই আমি ও কিশোরী আমাদের ঘরের মধ্যে বসেই তারানাথ সন্ধ্যাবেলায় চৌধুরী ভিলার ছাদে চলে যাওয়ার পর অপেক্ষা করতে থাকলাম। চিন্তায় পড়লাম যখন সেই সন্ধ্যাতেও বৃষ্টি নামলো অঝোরে। তারানাথ তখন নিজের প্রক্রিয়া করছে ছাদের ওপর। জানি না সেখানে কিভাবে কি চলছে বা সেখানে কি অবস্থা। ওর মুখেই শুনেছি সব শেষে পবিত্র হোম সম্পূর্ণ না করতে পারলে নাকি পুজো সম্পূর্ণ হয় না। তাহলে কিভাবে কি হবে? তবে সেই দুশ্চিন্তা কিন্তু বেশিক্ষণ রইল না। ভগবানেরও হয়তো ইচ্ছে ছিল যে শিবচরণ চৌধুরীর নির্দোষ ছেলেটি অন্তত সুবিচার পাক। বৃষ্টিটা মিনিট 30 হওয়ার পর সম্পূর্ণ থেমে গেল। তারানাথ ফিরে এলো প্রায় 5 ঘন্টা পরে। হাজারি ঠাকুর আমাদের এসে ডেকে নিয়ে গেল চৌধুরী বাবুর বৈঠক ঘরে। সেখানে গিয়ে দেখি প্রত্যেকেই পঞ্চপ্রদীপের থেকে পবিত্র আগুনের তাপ নিচ্ছে। তারানাথ সেই প্রদীপ আমাদের দিকেও এগিয়ে দিলে আমরা অগ্নিশুদ্ধ হয়ে নিলাম। তারানাথ ওই প্রদীপ এবং একটি পেতলের ধূমায়মান ধুনুচি চৌধুরী গিন্নির হাতে দিয়ে বললে, যাও মা, একজনকে সঙ্গে নিয়ে সারা বাড়িতে এই ধুনুচির পবিত্র ধোঁয়া পৌঁছে দাও। তোমার ছেলে রক্ষা পেয়েছে, আর ভয়ের কিছু নেই। আমরা তবুও কাল দুপুর পর্যন্ত আছি। অবস্থার উন্নতি নিজেদের চোখে না দেখে যাব না, চিন্তা নেই। কিন্তু এখন যে আমার একটু বিশ্রাম দরকার, আর তার সঙ্গে একটু চা হলেও মন্দ হয় না। শিবচরণবাবু হাজারি ঠাকুরকে চায়ের ফরমাইশ দিয়ে দিলেন। আমরা তারানাথের সঙ্গে ফিরে এলাম নিজেদের জন্য বরাদ্দ ঘরটিতে। কিশোরী ঘরে ঢোকা মাত্রই প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, আমরা মটলেনে আসবার আগে তো মাঝে মাঝে আপনি আগমতন্ত্রের প্রয়োগ করে বৃষ্টিকে থামিয়ে দেন, কিন্তু এক্ষেত্রে তা কেন করতে পারলেন না? করতে যে পারতাম না তোমায় সেটা কে বলেছে? জানতাম এই বৃষ্টির জন্য আমার কাজে তেমন কোনো ক্ষতি হবে না, তাই জন্যেই ওসব আর করিনি। তোমাদের তো আগেও বলেছি, প্রকৃতির বড় মাপের শক্তিগুলির সঙ্গে কখনোই টানা হেচড়া করতে নেই, খুব দরকার না পড়লে। তাতে সাধকের শক্তি ক্ষয় হয়।
কথা শেষ করে তারানাথ বহু তৃপ্তি নিয়ে একটা সিগারেট ধরালো। যথাসময়ে চা চলে এলো। আমরা প্রত্যেকেই তেজপাতা ফোটানো সুস্বাদু চা খেয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশে বেশ তরতাজা বোধ করলাম। তবে আরও একটি ঘটনা যে এখনো ঘটবার ছিল, তার আঁচ আমরা বোধহয় কেউই পাইনি। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম প্রত্যেকেই। আমার সেই রাতে কেন জানি না ঘুম ভেঙে গেল এক সময়। বাইরের থেকে গুড়গুড় করে মেঘের ডাক ভেসে আসছে ঘরের ভেতরে। আমি কি মনে করে জানি না, হয়তো বৃষ্টি কতটা হচ্ছে তা নিজের চোখে দেখব বলেই একবার বিছানার থেকে উঠে গিয়ে একটা জানলার পাল্লা খুললাম, এবং খোলা মাত্রই ঠিক জানলার বাইরে যেন আমার জন্যই অপেক্ষারত একটা মূর্তি দেখে প্রায় ছিটকে এসে পড়লাম ঘরের মেঝেতে। ত্রিশূল পানি ওই জ্যোতিষী, ওই জ্যোতিষী এসেছে। জ্যোতিষী দাঁড়িয়ে আছে ওখানে, ওই জ্যোতিষী দাঁড়িয়ে আছে। দেখো 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 তো বাইরে। কিশোরী তারানাথ দুজনেই বিছানা ছেড়ে উঠে এসেছে আমার কাছে। আমার গলার ভেতর থেকে কথা যেন হারিয়ে যাচ্ছে বারে বারে। আমি স্পষ্ট দেখলাম যে ভণ্ড জ্যোতিষীর বাড়ির থেকে সেদিন সন্ধ্যাতেই আমরা ঘুরে এসেছি, সে দাঁড়িয়ে রয়েছে জানলার বাইরে। তার দৃষ্টিতে কোনো অভিব্যক্তি নেই। শুধু মনে হলো যখন আমি জানলার কাছের থেকে ছিটকে পড়ে গেলাম তখন যেন সে একটু হাসল। তারানাথ বা কিশোরী কিন্তু কেউ কিছু দেখতে পায়নি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও। বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। সেই রাতে চলছিল প্রবল ঝড় বৃষ্টি। তারানাথ কিন্তু এই প্রসঙ্গে কোনো কথা বলল না, কেবল কিশোরী বলেছিল, বুড়ো রাতের বেলায় ভয় দেখাতে এসেছে, দেখেছ? সন্ধ্যাবেলায় ঠিক হাতে ঘা লেগেছে বুড়োর। বেটাকে কাল বাড়ি যাওয়ার সময় আর একটু চমকে দিয়ে যাব। পরদিন সকালে চৌধুরীবাবুর রূপ একেবারে বদলে গেল। তারানাথের করা প্রকরণে যে মন্ত্রের মতো কাজ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমার শরীরটা কিন্তু সেদিন সকাল থেকেই একটু গরম গরম অনুভব হচ্ছিল। বুঝলাম ভয়টা আমি খুব ভালো রকমই পেয়েছি। তার বহিঃপ্রকাশ জ্বরের মাধ্যমে আসতে চলেছে। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যে পৃথ্বীরাজ চৌধুরী প্রায় নিজের বয়স হারিয়ে জীবন হারাতে চলেছিল ব্রহ্মপিশাচগ্রস্ত হয়ে, সে কিন্তু পরদিনই যেন অনেকটা জীবন শক্তি ফিরে পেয়েছে বলে মনে হলো। ওই দুপুরবেলায় আমাদের সঙ্গে খাওয়া দাওয়াও করলো সপরিবারে সকলে। কিন্তু গোটা দিন যে বিষয়টা লক্ষ্য করিনি তা হলো বাড়ির একনিষ্ঠ চাকর ভোলাদা আসেনি। তারানাথকে চৌধুরীবাবু খুশি হয়ে যে পরিমাণ দক্ষিণা বা সাম্মানিক দিয়েছিলেন সেটা না হয় নাই বললাম। এটুকু বলবো, তারানাথ বহুদিন পরে হয়তো এতগুলো অর্থের মুখ একসাথে দেখেছিল। আমরা যখন সকলের কাছের থেকে অনুমতি নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তখন ভোলা এলো। তার আসতে দেরি হওয়ার কারণ শুনতে সে বলল, বাবু আমি ওই শ্মশানে গিয়েছিলাম। ওই পাড়ার ওই ত্রিশূল পানি জ্যোতিষ কাল রাতে বাড়ির ওপরে নারকেল গাছ পড়ে মারা গেছে। একটা ঘুনে খাওয়া নারকেল গাছের মাথা বাড়ির উপরে পড়েছে, তাতে পুরো বাড়ি একদম গুড়িয়ে সারখার মাটিতে একদম মিশে গেছে বাবু। আমার বুকটা কেঁপে উঠল। বুঝলাম তারানাথ কিশোরীর অবস্থাও হয়তো তাই। হয়তো তাহলে সে মারা যাওয়ার পরেই আমাদের অতিথিশালার জানলার কাছে দেখা করতে এসেছিল। তারানাথ কেবল ভোলাকে জিজ্ঞেস করল, ওর পিণ্ডদান করবার মতন লোক আছে তো? তেমন কেউ নেই ওর, তবে পাড়ার একটা ছেলে মুখাগ্নি করেছে। আমরা সবাই টাকা তুলে ওরে দিয়েই শ্রাদ্ধ শান্তি করাবো ভাবিছি। ব্যাস তাহলেই হবে, নইলে ব্রাহ্মণের অপমৃত্যু তো কত কি না হয়ে যেতে পারে। তাহলে আমরা এখন আসি। চলো বিভূতি, মঠ লেনে গিয়ে বাকি কথা হবে।